হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন এক সত্য ঘটনা নিয়ে। আমার এক বন্ধু বিলু একবার একটা বাগানে আম পাড়তে গিয়েছিল। সেখানে গিয়ে তার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটে, যা না শুনলে আপনারা বুঝতে পারবেন না আসলে সেদিন কি ঘটেছিল। তা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। বিলু আজ পুরো প্রস্তুতি নিয়েছে, যে করেই হোক পরিদের বাড়ির বাগান থেকে আম চুরি ওকে করতেই হবে। ছোটবেলা থেকেই পরিদের দেখে আসছে, বড় অদ্ভুত একটা পরিবার। কারুর সাথে কথা বলে না, পাড়ার কোনো উৎসবে অংশগ্রহণও করে না, একদম চুপচাপ। পরির বাবা বাজার ঘাট করত, কাজবাজ করত, কিন্তু পাড়ার কারুর সাথে একটা কথা অবধি বলতো না। পরির বাবা খুব বেশি বাড়ি থেকে বেরোতেন না। সত্যি বড় অদ্ভুত একটা পরিবার। ওই পরিবারের আরও একটা অদ্ভুত জিনিস, যেটা অনেককে বিস্ময়ে ফেলে দিত। সেটা হচ্ছে ওই পরির বাবা মাঝে মধ্যেই গোটা ছাগল, মুরগি ইত্যাদি সব কিনে নিয়ে যেতেন, অথচ বাড়িতে লোক বলতে মাত্র 2 জন। পরির বাবা ছাগল, মুরগি, হাঁস কিনে নিয়ে যেত, এটা ঠিক, তবে ইদানিং 2 দিন পর পর ছাগল আর মুরগি কিনে বাড়িতে যান পরির বাবা। এত ছাগল মুরগি নিয়ে কি করে পোষে? কিন্তু ওই বাড়ির ভেতর দিয়ে কেউ আজ অবধি কোনো ছাগল বা কোনো মুরগির কোনোটারই ডাক শোনেনি। এত কিছু সত্ত্বেও বিলু কিন্তু পিছু পা হয়নি। সে তার নিজের পরিকল্পনা মতো এগিয়ে চলল। 6 কাঠা জমি, পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা, আর ওই জমির একেবারে শেষের দিকে পরিদের ঘর। পরির মা আগে রাস্তায় বার হতো, এখন বেশ কয়েক বছর ধরে উনাকে দেখা যাচ্ছে না। পরিদের বাড়িতে মাঝে মধ্যেই পরির বাবার সাথে পরির মায়ের ঝামেলা হতো, ঘন ঘন অশান্তি হতো। তখন পরির মায়ের গলা একটু আধটু পাওয়া যেত, তবে বেশ কিছুদিন ধরে পরিদের বাড়িতে ক্রমশ চুপচাপ আর শান্তি শোনা যাচ্ছে। না আছে কোনো রকম ঝগড়াঝাটি, আর না কোনো ঝামেলার আওয়াজ পাওয়া যাচ্ছে। তবে পরির বাবা মাঝে মধ্যে বাড়ি থেকে বাইরে বেরোয়, তাও আবার খুব কম সময়ের জন্য। পাড়ার অনেকেই সন্দেহ করত পরির বাবা আর পরির মাকে খুনটুন করে দেয়নি তো। পরিকল্পনা মতো বিলু বাড়ির পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে। বাড়ির পাঁচিল টপকে ভেতরে নামার পর বিলু আশেপাশে বেশ ভালো করে দেখে নেয়। এরপর সে আম গাছে আস্তে আস্তে করে উঠে পড়ে এবং টপাটপ করে কাঁচা আম পাড়তে থাকে। গাছ থেকে পাড়া আমগুলো বিলু পাঁচিলের বাইরে দাঁড়িয়ে থাকা ওর সব থেকে কাছের বন্ধু জয়কে ছুঁড়ে দেয়। জয় সেই আমগুলো ক্যাচ লুফে আর সোজা ব্যাগের ভেতরে ভরতে থাকে। জয় হচ্ছে বিলুর সবচেয়ে কাছের বন্ধু। তারা 2 জনে কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক করতে করতে কে সাহসী আর কে ভীতু এই প্রসঙ্গে কথা উঠতেই এই পরিদের বাগান থেকে
আম পাড়ার প্রসঙ্গটা আসে। এই পরীদের বাড়ি নিয়ে অনেক বন্ধুর মধ্যেই একটা ভয় কাজ করে, কারণ এই বাড়িতে এখনো বিদ্যুতের লাইন নেই। সন্ধ্যা হলেই বাড়ি অন্ধকার হয়ে যায়। তার উপরে এই বাড়ির লোক কারু সাথে কথা বলে না। পাড়ার লোকের কাছে বিষয়টা কেমন অদ্ভুত লাগে। এই জন্য অনেক বাড়ির অভিভাবকেরা তাদের ছেলেপুলেরা দুষ্টুমি করলে পরীর বাগানে রেখে দিয়ে আসবো এই বলে তাদের মনে ভীতি সঞ্চারণ করতে থাকে। জয়ের সাথে বাজি ধরে নিজেকে সাহসী প্রমাণ করার থেকে জয়ের কাছে নিজের সম্মানটা বেশ বড়। তাই সেই সম্মান ও নিজেকে বীর পুরুষ হিসেবে প্রমাণ করবার জন্যই বিলু পরীদের বাড়িতে এসে আম পাড়ার প্রসঙ্গটি বেশ সিরিয়াসভাবে নেয়। এদিকে বিলু তখন আম পেড়ে টপাটপ করে পাঁচিলের বাইরে ছুঁড়ে ফেলছিল। জয় ভেতর থেকে আসা আমগুলো ক্যাচ ধরার চেষ্টা করছিল, কিন্তু সবকটাকে আর ক্যাচ ধরা সম্ভব হয়ে উঠছিল না। বেশ কয়েকটা আম পাড়ার পর বিলু দেখল গাছের এই ডালে আম বেশ কমে এসেছে। তখন বিলু বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিলু আম গাছ থেকে লাফ দিয়ে নেমে পাঁচিলের উপরে হাতে ভর দিয়ে যেই উপরে উঠতে যাবে, তখনই বিলুর গায়ে কে যেন হাত রেখে বিলুকে উপরে উঠে না যেতে দিয়ে নিচের দিকে টেনে নামিয়ে দেয় এবং বিলুর হাতটা চেপে ধরে। বিলুর বুকের ধুকপুকের গতি নিমেষেই বাড়তে লাগলো। বিলুর গলা শুকিয়ে এলো, কান শোঁ শোঁ করতে লাগলো, মুখটা কিছুটা হাঁ হয়ে গেল। বিলু অন্ধকারের মধ্যেই বেশ বুঝতে পারছিল এটা পরীর বাবা। বিলু বলল, কাকু, আমাকে ছেড়ে দাও, আর কোনো দিনও আসবো না। তবে পরীর বাবা বিলুকে অবাক করে বলল, আমাকে একটু উপকার করতে পারবি বাবা? বিলুর এবার ধরে প্রাণ ফিরে এলো। বিলু জিজ্ঞাসা করল, কি উপকার? আমার বউ খুব অসুস্থ হয়ে পড়ে গেছে। তুই কি পাড়ার বাকি ছেলেদেরকে বলবি একটু এই বাড়ির দিকে আসতে? আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার বউকে হাসপাতালে নিয়ে যাব। এই কাজ আমি এক্ষুনি বেরিয়ে ডাক দিচ্ছি, লোক চলে আসবে। খবরদার, এখানে চেঁচিয়ে লোক ডাকিস না। আমার বউকে আমি জানাতে চাইছি না, কারণ ও ডাক্তার কবিরাজ এসবে ভয় পায়। এখন যদি হাসপাতালের নাম শোনে তাহলে ওকে আর বাড়ি থেকে বের করাই সম্ভব হবে না। কিন্তু হাসপাতালে গেলেই তো কাকিমা বুঝে যাবে তাকে সকলে মিলে হাসপাতালে নিয়ে এসেছি। এমনিতেও জানবে, অমনিতেও জানবে। এদিকে বিলুর আসতে দেরি হচ্ছে দেখে জয়ও পাঁচিল টপকে ভেতরে চলে আসে। পাঁচিল থেকে নামার পর জয়েরও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। জয় ভাবল, আজ বুঝি ধরা পড়ে গেলাম। কিন্তু বিলু আশ্বাস দেয়, কিচ্ছু হবে না, আমাদের একটু কাকুকে সাহায্য করতে হবে। বিলুর কথায় পরীর বাবা উত্তর দেয়, আরে হাসপাতালে পৌঁছানোর পর জানলে অসুবিধা নেই, কিন্তু তার আগে জানিয়ে দিলে অসুবিধা। ও ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে, তখন ওকে বার করা খুব মুশকিল হবে। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকজনকে ডেকে নিয়ে আসছি। ধ্যান রাখবে বাবা, কোনো রকম শব্দ যেন না হয়। চুপি চুপি আসবি তোরা, তাড়াতাড়ি আসার
চেষ্টা করিস। আমার বউয়ের অসুস্থতা নিজের চোখে দেখা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। বিলু আর জয় পাড়ার ক্লাবে যায় সাহায্য চাওয়ার জন্য। বিলু আর জয়ের কাছে বিষয়টা বড় অদ্ভুত লাগে। বউকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অথচ বউকে বলা যাবে না যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ক্লাবের থেকে 3-4 জন ছেলে আর একটা ভ্যান জোগাড় করে সকলে মিলে ওই পরিদের বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়ায়। পরিদের বাড়ির বাইরের যে গেটটা ওটা খোলাই ছিল। সকলে মিলে পরিদের বাড়ির যে সদর দরজা আছে সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দেখে দরজাটা ভেতর থেকে খোলা। বাড়ির ভেতর থেকে ভীষণ ধোঁয়া বেরোচ্ছে। পাড়ার ছেলেপুলেরা সবাই ভাবছে ভেতরে কারুর বিপদ হলো না তো। তখন সকলে মিলে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢোকা মাত্র তাদের সকলের চোখে পড়ে ভেতরের একটি ঘরের দরজা খোলা, আর সেই ঘরের ভেতরে একটা মোমবাতি কিংবা হ্যারিকেন মনে হচ্ছে জ্বালানো আছে, যেখান থেকে একটা মৃদু আলোর রেখা বাইরের দেওয়ালে এসে পড়ছে। সেই ঘরটা থেকেই ধোঁয়া বার হচ্ছিল। ক্লাবের ছেলেগুলো যখন সকলে মিলে ওই ঘরটার ভেতরে ঢুকলো, তখন তারা দেখল ওই ঘরের পুরো মেঝেতে রক্তে রক্তাকার একজন মহিলা সেই রক্ত নিয়ে স্নান করছিল। মহিলাটি ছিলেন পরীর মা, তবে ওনার সারা গায়ে রক্ত লেগেছিল বলে ওনাকে ঠিকমতো চেনা যাচ্ছিল না। ওই মহিলার এক হাতে ছিল মগ ভর্তি রক্ত, আর অন্য হাতে ছিল একটা ছুরি। মহিলাটি মুখে বিড়বিড় করে কি যেন বলছিল। মহিলাটি সম্পূর্ণ নগ্ন ছিল। এইরকম একটা পরিবেশে তখন সবাই কি করবে এটা না বুঝতে পেরে পাড়ার ছেলেপুলেরা প্রথমে জোরে চিৎকার করে এবং তারপর সকলে মিলে একটা ঝাড়া দৌড় লাগায়। এলো পাথাড়ি দৌড়, যে যেখানে পারছে দৌড়াচ্ছে। এদিকে এত ছেলের চিৎকার শুনে আশেপাশের বাড়িঘর থেকে সকল প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে। তারা প্রত্যেকেই দেখল পরিদের বাড়ির ভেতর থেকে সকলে এলো পাথাড়িভাবে দৌড় দিচ্ছে। প্রতিবেশীরা যখন ওই বাড়ি থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসা একজনকে হাতের সামনে পেয়ে তার পথ আটকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, এইভাবে সে দৌড়াচ্ছেই বা কেন? তখন ওই ছেলেটা পরিদের বাড়ির দিকে তাকিয়ে বলে ওই বাড়িতে নাকি ভূত আছে। বলতে বলতে ছেলেটা ওখানেই অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশীরা কৌতূহলবশত পরিদের বাড়ির ভেতরে যায়, এদিক ওদিক খোঁজাখুঁজি করে। শেষে তারা ঘরের ভেতর থেকে এত ধোঁয়া আসছে কেন সেই ধোঁয়ার কারণ খোঁজার জন্য যেই বাড়ির সদর দরজাটার দিকে গিয়ে সেখান দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে, তখন এদিক ওদিক খোঁজাখুঁজির পর যেই ঘরটা থেকে হ্যারিকেন ও মোমের আলো ভেসে আসছিল সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে তারাও কিন্তু একই দৃশ্য দেখতে পায়। এই রকম একটা দৃশ্য দেখে সকলেই হতবাক। সেই মুহূর্তে লোকজন সকলে মিলে বাইরে বেরিয়ে আসে এবং সদর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর সকলে মিলে
সিদ্ধান্ত নেয় থানায় খবর দেবে। ভাবা মাত্রই কাজ সম্পন্ন করা হলো। থানা থেকে আধ ঘন্টার মধ্যেই কিন্তু পুলিশ চলে আসে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার, পুলিশ আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই ওই মহিলা দরজা পেটাতে থাকে। সে দরজা পেটাতে পেটাতে বারবার বলতে থাকে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু গ্রামবাসীরা কেউ সেই দিকে কান দেয়নি। পুলিশ আসার পর ওই মহিলাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। আশেপাশের 2 জন মহিলা প্রতিবেশী ওই মহিলাকে শাড়ি পরায় এবং শাড়ি পরানোর পরেই পুলিশ ওই মহিলাটিকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনার 2 দিন পর থানা থেকে পুলিশ এসে ওই মহিলার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। তখন একজন অফিসার জিজ্ঞাসা করে এই ঘটনাটা সবার আগে কে দেখেছে। তখন সকলেই বিলুর দিকে তাকায়। বিলু পুলিশ দেখে বেশ ভয় পেয়ে যায়। তখন সেই অফিসার বিলুকে আশ্বাস দেয় যে ভয়ের কোনো কারণ নেই বাবু। এরপর বিলু পুরো ঘটনাটা খুলে বলে। সব ঘটনা শুনে সেই অফিসার বেশ অবাক হয়ে যায়। সে অবাক দৃষ্টিতে বিলুর দিকে তাকিয়ে থাকে। তারপর সে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, তুই ঠিক বলছিস তো? কারণ ওই রাতেই পুলিশের একটি তদন্তকারী ভ্যান আসে এবং ঘরের ভেতর থেকে একটি লাশ উদ্ধার করে। যেই লাশটা ছিল পরীর বাবার, মানে ওই মহিলার স্বামী, ও যিনি এই বাড়ির মালিক। পোস্টমর্টেম রিপোর্ট করা হয়। সেই রিপোর্ট অনুযায়ী ওই ভদ্রলোক ঘটনার 3 দিন আগে মারা গেছেন। ওই মহিলার স্বামীর দেহটা বাথরুমের ভেতরে রাখা ছিল। এরপর সেই অফিসার সকলের দিকে তাকিয়ে বলল, ওই বাড়ির আশেপাশে কেউ যাবেন না, আমরা গোটা জায়গা সিল করে দিয়েছি। যদি কেউ ওই বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করে তাদের বলবেন ভেতরে যেন না যায়। এরপর তিনি চলে গেলেন। জয় আর বিলু তখন দুজনেই দুজনের মুখ চাওয়াচাওয়ি করছিল। জয় বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বিলু, পরীর বাবা যদি মারা যায় তাহলে সেই দিন আমরা কাকে দেখলাম? বিলু কোনো উত্তর দিতে পারে না। এটা একটা অসমাপ্ত জট হয়ে থাকতো যদি না 2 দিন পর সেই অফিসার আবারও পরীর বাড়ির দিকে আসতো। শুধু অফিসার একা এসেছে বললে ভুল হবে, সাথে ছিল 8-9 জন মাটি কাটার লোক। অফিসার যে যে জায়গা নির্দেশ করছিল সেই জায়গায় খোঁড়াখুঁড়ি করছিল ওই লোকগুলো। বেশ কিছুক্ষণ পর অনেক হাড়গোড় পাওয়া গেল মাটির তলা থেকে। আশেপাশে প্রচুর মানুষের ভিড় জমে আছে। বড়রা প্রত্যেকেই বাচ্চাদের সেখান থেকে সরিয়ে দিয়েছিল। 6 ঘন্টা পর বেশ কিছু হাড়গোড় নিয়ে অফিসার আবারও থানার দিকে রওনা দেয়। তবে অফিসার যাওয়ার আগে বেশ কয়েকজন জিজ্ঞাসা করে যে এই রকম অদ্ভুতভাবে হাড়গোড় তারা মাটির তলা থেকে খুঁড়ে বের করলো। ওই হাড়গুলো কার, কি বৃত্তান্ত, এইসবের পেছনে রহস্যটাই বা কী? আর আপনি জানলেনই বা কী করে যে ওই জায়গায় এরকমভাবে হাড়গুলো মাটির নিচে? অফিসার শুধু এইটুকু বলল,
এই বাড়ি থেকে গ্রেপ্তার করা মহিলাটিকে আর এই সকল অদ্ভুত কৃতকর্মের কারণ কি সেসব জিজ্ঞাসা করাতে সে কিছুতেই মুখ খুলছিল না। পরে তাকে ফাঁসির ভয় দেখানো হলে সে গড়গড় করে সব বলতে থাকে। ওই মহিলা নাকি বুড়ি হয়ে যেতে ভয় পেতেন, সে আরও অনেক বছর বাঁচতে চায়। এই জন্য প্রথমে কুকুর, ছাগল, বিড়ালের উপরে কালো জাদু করত। সে ভাবত ওদের হত্যা করে কালো জাদু প্রক্রিয়া দ্বারা নিজের শরীরে বিশেষ এক মন্ত্রের মাধ্যমে আরও কয়েক বছর অতিরিক্ত বেঁচে থাকা যায়। এত সব করার পরেও তিনি যখন দিনের পর দিন বুড়ি হয়ে যাচ্ছিলেন, তখন সেই মহিলা ভাবেন যে তার হয়তো পদ্ধতিতে কোনো ভুল হচ্ছে। এই কারণেই সে তার নিজের স্বামীকে হত্যা করে এবং পরে তিনি তার স্বামীর ওই মৃতদেহকে নিয়ে বিভিন্ন রকম মন্ত্রপাঠ করতেন। ওই যে আম গাছটা, ওই আম গাছটার নিচে উনি নিজের স্বামীর কাটা মুন্ডুটা পুঁতে রেখেছিলেন, আর উনি ওই সব প্রাণীদের হত্যা করে তাদের দেহ বাড়ির বাইরে পুঁতে রাখতেন। আমাদের সন্দেহ ছিল উনি হয়তো এর আগেও অন্য কারুর প্রাণ নিয়েছেন, তাই এই কারণেই এখানে এসে মাটি খুঁড়ি। তারপর এইসব সামনে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন। অফিসার হেসে এক সময় ওখানে থাকা লোকজনদের ব্যঙ্গ করে বলল, আপনাদের নাকের নিচে এত সব ঘটনা ঘটে গেল আর আপনারা কিছুই জানেন না? সত্যি বড়ই অদ্ভুত। একই পাড়ায় থাকেন, এত সব ঘটনা ঘটে গেল, কেউ জানতে পারল না। যদিও অফিসারের এই কথোপকথনের এই ব্যাপারটা পরে জেনেছিল জয় আর বিলু। বেশ কয়েকদিন পর একদিন জয় বিলুকে সেই ঘটনাটার রহস্য সম্পর্কে বলছিল। তখনও দুইজন স্বাভাবিক আলোচনা করছিল অন্য একটা বিষয় নিয়ে। তারপর এই প্রসঙ্গে আসে তারা। জয় বলে, জানিস তো বিলু, আমার মনে হয় পরীর বাবা কষ্ট পাচ্ছিলেন। এই কারণেই সে আমাদের বাড়িতে ছেলেপুলেদের নিয়ে আসতে বলেছিলেন। সে সরাসরি বলেনি, কারণ যদি আমরা ভয় পেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যাই, তাহলে হয়তো আমাদেরকেও পরীর মা হত্যা করত। এই কারণে সে লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে আমাদেরকে আসতে বলছিল, পাড়ার ছেলেপুলেদেরকে নিয়ে। হ্যাঁ রে, আমিও ঠিক এটাই ভেবেছিলাম। তবে আশ্চর্যের বিষয় এই যে আমাদের চোখের আড়ালে পরীর মা এইসব কাজকর্ম করে বেরিয়েছেন, আমরা এটা গুণাক্ষরেও টের পাইনি। এরই মধ্যে একদিন বিলু বিকেলে মাঠে খেলতে যাওয়ার সময় খেয়াল করল পাড়ার ক্লাবের সামনে বেশ জড়সড় হয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে। ওদের মাঝে জয়ও দাঁড়িয়ে আছে। বিলু দূর থেকে জয়কে ডাক দেয়। জয় বিলুর ডাক শুনে দ্রুত দৌড়ে আসে আর চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, তুই জানিস কি হয়েছে? না তো, কি হয়েছে? আরে পরীর মা মারা গেছেন। কি করে মারা গেল? ফাঁসি হয়েছে ওনার? আরে না না, আমাদের পাড়ার ঘলুর বাবা আছে না, কি যেন নাম? সতীশ কাকু। হ্যাঁ রে, সতীশ কাকু তো পুলিশের কোয়ার্টারে রান্না বান্নার কাজ করে।
ওই কাকুই সকলকে ঘটনাটা বলেছে। ওই দেখ, সকলে শুনছে। কিন্তু কি করে মারা গেল? আরে ওই মহিলা নাকি জেলের ভেতর অদ্ভুত সব আচরণ করত, সব সময় হাসত, জেলের ভেতরে খাবার খেত না। উনি যেই সেলে থাকতো না, সেখানে অন্য কেউ থাকতে চাইতো না। ওনার তো কোর্ট কেস চলছিল। যেদিন ফাইনাল রায় দেবে কোর্ট থেকে, তার আগের দিন রাতেই উনি মারা যায়। উনি মারা যাবার আগের দিন খুব অদ্ভুত আচরণ করেছে। সারাদিন নাকি পাগলের মতো হেসেছেন। ওই দিন রাতেই উনি মারা যায়। কিভাবে মারা গেল সেটা জানা যায়নি, তবে উনি যেই সেলে থাকতো, তার আশেপাশের সেলে থাকা কয়েকটা কয়েদি রাতের বেলায় একটা অদ্ভুত চিৎকার শোনে। ওই পরীর মা মাঝে মধ্যেই চিৎকার করত, তাই তারা সেই সময়ে বিষয়টাকে অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু ওই দিন রাতে বেশ কয়েকজন কয়েদি একটা অদ্ভুত কালো রঙের বিশাল বড় একটা ছায়াকে ওনার সেলের আশেপাশে ঘুরতে দেখেছে। কি বলিস? এ তো সাংঘাতিক ব্যাপার। শুধু কি তাই নাকি, এখন রাত হলেই পরীর বাড়ির ভেতর থেকে অনেকে নাকি অদ্ভুত সব আওয়াজ শুনছে। ওদের বাড়ির পাশে যে কাকা থাকেন, তিনি বলছেন পরীদের বাড়িতে রাতের বেলায় কে যেন চিৎকার করছে, এই রকম সব আওয়াজ ভেসে আসে। অথচ তিনি বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকালে কিছুই দেখতে পায় না। আমার তো এসব শুনেই ভয় করছে। না জানি আর কত কি কাণ্ড হবে এই বাড়ি নিয়ে। এত সব কিছুই হতো না যদি না ওই বাড়িতে আমরা সেই দিন যেতাম। কি বলিস? হ্যাঁ রে হ্যাঁ, ঠিকই বলেছিস। কিন্তু আমরা যদি না যেতাম, তাহলে এত রহস্য উন্মোচন হতোই বা কি করে? আর কি কোনোদিন আমরা কেউ জানতে পারতাম যে আমাদের আশেপাশে এইরকম একটা অদ্ভুত প্রতিবেশী থাকে? সেদিন বিকেলবেলা তারা পাশের হাটে গিয়েছিল সবজি বাজার আর কেনাকাটা করতে করতে সন্ধে যে কখন নেমে এসেছে ওদের খেয়ালই ছিল না। যখন ওদের খেয়াল হলো, তখন রাত্রি প্রায় 8টা বেজে গেছে। পরীদের বাড়ির ঘটনাটি মনে করতেই ওরা তাড়াতাড়ি সাইকেলে চেপে বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় যাবার সময় পরীদের ঘটনাটা ওদের চোখের সামনে ফুটে ওঠে। হঠাৎ বিলু বলে উঠল, জয়, তাড়াতাড়ি চল ভাই, আমার অনেক ভয় করছে। আমাদের তো পরীদের বাগান বাড়ির সামনে দিয়েই যেতে হবে। এটা ভেবেই আমার তো অনেক ভয় করছে। জয় সাহস দেখিয়ে বলল, ভয় না করে তাড়াতাড়ি পা চালা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সেদিনের ঘটনাটার পর থেকে সন্ধ্যের পর এ রাস্তায় গ্রামের লোকজনের আসা যাওয়া প্রায় বন্ধ। ওরা বাড়ির দিকে তাড়াতাড়ি প্যাডেল চালিয়ে এগোতে থাকে। পরীদের বাগানের কিছুটা কাছাকাছি আসতেই ওরা থমকে দাঁড়ালো। টর্চের আলোতে ওরা দেখতে পাচ্ছে বাগানের বাউন্ডারির দেওয়াল ঘেঁষে
যে আম গাছটা আছে সেই আম গাছের ডালটা বাউন্ডারির বাইরে বেরিয়ে আছে। সেই ডালের উপর একটা বাচ্চা মেয়ে বসে দোল খাচ্ছে। ঠিক তার পাশেই আর একটি কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর একটু এগিয়ে গিয়ে ছায়ামূর্তিটির কাছে যেতে টর্চের আলোতে ওরা দেখতে পায় সেই ছায়ামূর্তিটা আসলে পরীর মা। আর গাছের ডালে যে ছোট্ট মেয়েটি দোল খাচ্ছে সে হচ্ছে পরী। সে দোল খাচ্ছে আর হাসছে। তারা অনেক ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই ছায়া মূর্তিটি তাদের পথ আটকে দাঁড়িয়ে পড়ে। বিলু খুব ভয় পেয়ে যায় এবং জয়কে জড়িয়ে ধরে। বিলু ভয়ার্ত গলায় জিজ্ঞেস করে, কে তুমি? কি চাই? আমি পরীর মা। তোরা আমায় জেলে পাঠিয়েছিলি। তোদের আমি কি দোষ করেছিলাম? ডাল থেকে হঠাৎ পরী নেমে পড়ল। নেমে পড়েই পরী ওর মাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, এরা কারা মা? এরা কেনই তোমাকে জেলে পাঠিয়েছিল? জয় ভয়ে বলল, আমাদেরকে যেতে দাও, আমাদের কোনো দোষ নেই। পরীর মা, তোমরা আসল ঘটনাটা কিছুই জানো না। পুলিশও কিছু জানে না। পরী, আমার মা আমায় খুব ভালোবাসতো। আমার বাবা কালো জাদু শিখতেন। উনি চাইতেন সারা জীবন অমর হয়ে থাকবো। পরীর মা, ছাগল, কুকুর, মুরগি ইত্যাদি ধরে এনে উনি রোজ বলি দিতেন। তাতেও কোনো ফল পাওয়া যায়নি। উনি নরবলি দেওয়ার সিদ্ধান্ত নেন। পরী, বাবা রোজ রাত্রিবেলায় বসতেন পুজো দিতে ও প্রতিদিন একটা করে মানুষ বলি দিতেন। পরীর মা, সেই বলি দেওয়া শরীরটাকে ওই গাছের নিচে পুঁতে রাখতেন। একদিন বলি দেওয়া মানুষ খুঁজে না পেয়ে তিনি আমার কাছ থেকে কেড়ে নেন পরীকে। জয় ও বিলু ভয়ে কোনো কথা না বলে ওদের কথাবার্তা চুপচাপ শুনে যাচ্ছিল। পরীর মা আবার বলতে শুরু, যেদিন তোমরা আমার বাড়িতে এসেছিল তার 3 দিন আগে উনি আমাকে বলি দেওয়ার জন্য জোর করে বেঁধে রেখেছিলেন। আমি কোনো মতে ছাড় পাই এবং সে আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তার উপর কোনো দয়ামায়া না দেখিয়ে ওকে খুন করি। এই ঘটনার পর বাকিটা তোমরা তো সব জানোই। জয় ও বিলু হতভম্ব হয়ে ভয়ে ভয়ে একে অপরের দিকে একবার তাকালো। হঠাৎ বিলু বলতে চেষ্টা করলো, কিন্তু সেদিন পরীর বাবা? ওর পুরো কথাটা শেষ হওয়ার আগেই পরীর মা আবার বলে উঠল, ও তোমরা বুঝবে না।
কালো জাদু। মরেও ওর শান্তি হয়নি। সাহস দেখিয়ে জয় বলল, কিন্তু এখন ওইসব কথা বলে কি লাভ? পরীর মা: লাভ আছে। ইহা কালের পর কাল আছে, সেখানে আমার আত্মা শান্তি পাচ্ছে না। আমি মুক্তি চাই। জয় ও বিলু ভাবল, উনি কোন মুক্তির কথা বলছেন? তাহলে কি উনি আমাদেরকে মেরেই মুক্তি পাবেন? আমরা কি সেদিন বাগানে গিয়ে ওকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি? সব দোষটা কি তাহলে ও আমাদের ঘাড়েই ঠেকাচ্ছে? বিলু জয়কে উদ্দেশ্য করে বলল, পুলিশের তদন্তে এত ভুল? হঠাৎ পরীর মা বিভৎস গলায় হেসে উঠল। সে কি ভয়ানক হাসি! চারিদিক যেন কেঁপে উঠছে। গাছগুলো যেন এক্ষুনি ভেঙে পড়বে। ভীষণ জোরে বাতাস বইছে। সেই হাসির চিৎকার শুনে সাইকেল ছেড়ে ওরা যে যেদিকে চোখ যায় দৌড়তে থাকে। অন্ধকারে মাঠের মধ্যে খাল বিল না দেখে অন্ধের মতো ওরা দৌড়াচ্ছে, শুধুই দৌড়াচ্ছে। পেছন ফিরে একবারও তাকানোর সময় নেই। এই বুঝি প্রাণটা চলে যাবে। পরদিন সকালে ওদেরকে পাওয়া গেল গ্রামের পেছনের পলাশ বনে। ওরা সেখানে অচৈতন্য অবস্থায় পড়েছিল। কিছু লোক সেদিন সকালে কাঠ কাটতে গিয়েছিল, তারাই তাদের দেহ সেখান থেকে উদ্ধার করে। পরে তাদের জ্ঞান ফিরলে সেই সব ঘটনা তারা সবাইকে বলে, এবং সেই রাস্তা দিয়ে এখন আর কোনো কাকপক্ষীও বের হয় না, মানুষ তো দূরের কথা। আজকের ঘটনাটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।